সুধী দর্শক বৃন্দ, আমি সৌভিক নন্দী বলছি। আমার আজকের ভিডিওতে আমি 1991 সালে ভারতের মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ নিয়ে আজকে আমি বলবো। 1991 সালে ভারতে তখন চন্দ্রশেখর সরকার ক্ষমতায়। আন্তর্জাতিক রাজনৈতিক পরিবেশ তখন উত্তাল। একদিকে ইরানে ঘটে গেছে ইসলামী বিপ্লব, আবার সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে মাত্র। আন্তর্জাতিক তেলের বাজারে তখন অস্থিতিশীলতা তৈরি করছিল প্রথম উপসাগরীয় যুদ্ধ। এমন পরিস্থিতিতে ভারতে মুদ্রাস্ফীতি চরমে। চন্দ্রশেখর সরকার ব্যর্থ হন বাজেট উপস্থাপন করতে। ভারতের অর্থনীতি বড়সড় এক সংকটের কাছাকাছি। ফরেক্স রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছায় $1.2 বিলিয়ন। যে পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে ভারত মাত্র 3 সপ্তাহের মতো আমদানি করতে পারবে। যেমনটি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে। ভারত তখন মুখোমুখি হয় ব্যালেন্স অফ পেমেন্ট সংকট বা মুদ্রা সংকটের। অক্ষম হয় আমদানির জন্য অর্থ প্রদান করতে বা তার বাহ্যিক ঋণ পরিশোধ করতে। বেড়ে যায় সরকারি আয়ের থেকে ব্যয়ের পরিমাণ, কমতে থাকে বিনিয়োগ। 1947 সালে স্বাধীনতা লাভের পর থেকে ভারত সমাজতন্ত্র ঘেঁষা অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা নিতে থাকে, গুরুত্ব দিতে থাকে স্বনির্ভরতা, রাষ্ট্র নিয়ন্ত্রিত বিনিয়োগের উপর। লাইসেন্স রাজ সিস্টেমের জন্য বেশিরভাগ আমদানি ও বিনিয়োগের ক্ষেত্রে নিতে হতো সরকারের অনুমতি। বাধাগ্রস্ত ছিল বিদেশি বিনিয়োগও। তাছাড়া ছিল অতি উচ্চমাত্রায় শুল্ক। 1991 সালের পূর্বে ভারতে চালু ছিল বদ্ধ অর্থনীতি। সোভিয়েত ঘেঁষা থাকার কারণে ভারতের বাণিজ্য ছিল সোভিয়েত ইউনিয়নের সাথে সরাসরি রুপি ও রুবল বিনিময়ের মাধ্যমে। কিন্তু গর্বাচেভের সময় 1991 সালে এসে পুরোপুরি পতন ঘটে সোভিয়েত ইউনিয়নের, যা ভারতের রুপির ওভার ভ্যালুয়েশন বা অতিমূল্যায়ন ঘটায়। এ পালে হাওয়া দেয় 1990-91 সালের প্রথম উপসাগরীয় যুদ্ধ। 1969 সালের ইরানের ইসলামী বিপ্লবের পর মধ্যপ্রাচ্যে কার্যত অস্থিতিশীলতা বৃদ্ধি পায়। উপসাগরীয় যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পায়, যার প্রভাব পড়ে ভারতে। তাছাড়া অভ্যন্তরীণ ঝামেলায় আসাম বা অত্র এলাকা থেকেও তেল উৎপাদন বাধাগ্রস্ত হয়। এরূপ পরিস্থিতিতে ভারতে মুদ্রার সংকট দেখা দেয়। মুদ্রাস্ফীতি পৌঁছায় 16.7%। সরকারের আয়ের থেকে ব্যয় বেড়ে যায়। বিনিয়োগকারীরা বিনিয়োগ উঠিয়ে নিতে শুরু করে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে $6 বিলিয়ন নিচে নেমে আসে, যার দ্বারা ভারত মাত্র 3 সপ্তাহের আমদানি করতে পারত। 1991 সালে চন্দ্রশেখর সরকারের পতন ঘটায় এই অর্থনৈতিক সংকট। নতুন করে সরকার গঠন করেন নরসিমা রাও। তিনি অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন মনমোহন সিংকে, যিনি ভারতের এই অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে যুগান্তকারী ভূমিকা পালন করেন। বিশ্লেষকদের মতে ভারতে 1991 সালের সংকট প্রধানত উচ্চ রাজস্ব ঘাটতি, সরকারের প্রতি আস্থা হারানো এবং চলতি হিসাবের ঘাটতি বৃদ্ধির কারণে ঘটেছিল। তীব্র অর্থনৈতিক সংকট মোকাবেলায় চন্দ্রশেখর সরকার তখন আইএমএফের দ্বারস্থ হয়। আইএমএফ থেকে $2.2 বিলিয়ন ঋণ নিতে আবেদন করলে জামানত হিসেবে রাখতে হয় সোনা। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া 67 টন সোনা, ব্যাংক অব ইংল্যান্ড 47 টন ও ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ড 20 টন পাঠিয়ে দেয়, যাতে $600 মিলিয়ন ফান্ড গঠন করে ঋণ খেলাপি দশা থেকে রক্ষা পায়। নরসিমা রাও সরকার 47 টন সোনা পাঠায় জুলাই মাসে।
কিন্তু 1991 সালে ছিল ভারতের নির্বাচন। চন্দ্রশেখর সরকারের বিরুদ্ধে জনরোষ বাড়তে থাকে। গুজব ছড়ায় সরকার দেশের সকল সোনা ঋণের পিছে দিয়ে দিচ্ছে। ফলাফল যা হবার তাই হলো। 3 মাসের মাথায় পতন হলো চন্দ্রশেখর সরকারের। নতুন করে সরকার গঠন করেন নরসিমা রাও। নরসিমা রাওয়ের অর্থমন্ত্রী হন মনমোহন সিং। তিনি ভারতের অর্থনীতিতে ব্যাপক সংস্কার সাধন করেন, যার ফলে ভারত অর্থনৈতিক সংকট থেকে দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হয়। 2009 সালে ভারতের রিজার্ভ ব্যাংক IMF থেকে 200 টন সোনা কিনতে সক্ষম হয়। নরসিমা রাওয়ের সরকার পরপর দুদিনের ব্যবধানে ভারতীয় রুপির 20% অবমূল্যায়ন ঘটায়। ভারতের আমদানি রপ্তানি বাণিজ্যর পরিমাণে ধস নামার পেছনে অন্যতম কারণ ছিল দেশটির মুদ্রার ওভার ভ্যালুয়েশন। সরকার 2 ধাপে মুদ্রার অবমূল্যায়ন ঘটায়, মূলত রপ্তানিতে প্রতিযোগিতা বৃদ্ধির জন্য। ফলে রপ্তানি বৃদ্ধি পায় এবং লেনদেনের ভারসাম্য প্রতিষ্ঠিত হতে থাকে। 1991 সালের অর্থনৈতিক সংকট ভারতের অর্থনীতিতে উদারীকরণের সূচনা করে। দেশের অর্থনীতিকে বিশ্বের কাছে উন্মুক্ত করার লক্ষ্যে ভারত তার অর্থনীতিকে আরও বাজার এবং সেবা ভিত্তিক করে। ফলে ব্যক্তিগত এবং বিদেশি বিনিয়োগের ভূমিকা প্রসারিত হয়। অর্থনীতির উদারীকরণের উদ্দেশ্যে ভারতকে শুল্ক প্রত্যাহার, ট্যাক্স কমানো সহ বাজারের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হয়। যেমনটা উদার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রিত হয় চাহিদা ও যোগানের ভিত্তিতে। অর্থনীতির উদারীকরণের ফলে ভারতে বাড়তে থাকে বৈদেশিক বিনিয়োগ, বাড়ে জিডিপিও। যেখানে 1991 সালে ভারতে সরাসরি বৈদেশিক বিনিয়োগ ছিল মাত্র 75 মিলিয়ন, তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 42,285.68 মিলিয়ন ডলারে। ব্লক কেন্দ্রিকতা থেকে অর্থনৈতিক উদারীকরণ ভারতের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। অর্থনৈতিক উদারীকরণ, মুদ্রা অবমূল্যায়নের পর ভারতের নরসিমা রাও সরকার ও অর্থমন্ত্রী মনমোহন সিং বাণিজ্য নীতিতে সংস্কার আনেন। ভারতেও নতুন বাণিজ্য নীতি রপ্তানি বৃদ্ধিকেও করে উৎসাহিত। আবার যেসব পণ্য জরুরি বা নিত্য প্রয়োজনীয় নয় সেগুলো আমদানিতে করে নিরুৎসাহিত। তাছাড়া রপ্তানিতে দেওয়া হয় বিশেষ ভর্তুকি। প্রাইভেট সেক্টরকে স্বতন্ত্রভাবে আমদানি রপ্তানির অধিকার দেওয়া হয়। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে ভারত তার শিল্প খাতকে সংস্কারের আওতায় নিয়ে আসে, লাইসেন্স রাজ উঠিয়ে দেয়। অর্থনৈতিক উদারীকরণ দেশটির শিল্পে মনোপলি ব্যবস্থা উঠিয়ে শিল্প খাতে বিনিয়োগ নিয়ে আসে। জাতীয় নিরাপত্তার স্বার্থে কয়েকটি সেক্টর বাদে প্রায় সব সেক্টরে সরকারি কর্তৃত্ব উঠিয়ে নেওয়া হয়। বাণিজ্য বাধা প্রয়োজন নেই এমন সেক্টর থেকে এই বাধা উঠিয়ে নেওয়া হলে প্রায় 18টি সেক্টর প্রচুর বৈদেশিক বিনিয়োগ পায়। বছর কাটিয়ে উঠতে পূর্ববর্তী চন্দ্রশেখর সরকার বছরের শুরুতেই 20 টন স্বর্ণ ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ড ব্যাংকে হস্তান্তর করে। পরবর্তীতে নতুন সরকার এসে আবার 47 টন সোনা ব্যাংক অব ইংল্যান্ডে জামানত হিসেবে পাঠায়। ফলে 600 মিলিয়ন এসে জমা হয় ভারতের ফরেক্স রিজার্ভে। নিশ্চিত হয় IMF এর লোন। পরবর্তীতে সংস্কার কার্যক্রম ভারতের অর্থনীতিতে ফরেক্স রিজার্ভ ভিত্তিতে সাহায্য করে। একটি দেশ যখন ঋণখেলাপি হয় তখন তাকে যেভাবে হোক কোষাগারে অর্থ বাড়াতে হয়। এক্ষেত্রে ট্যাক্স বাড়িয়ে সে অর্থ সংগ্রহ করতে চায় সরকার। ভারতের সরকার 1991 সালে বিভিন্ন অর্থনৈতিক সংস্কার করার ফলে কোনো সেক্টরে ট্যাক্স বৃদ্ধি পায়, আবার কোনো ক্ষেত্রে তা কমিয়ে প্রচুর বৈদেশিক বাণিজ্য আকর্ষণ করা হয়। যেমন দেশি বিদেশি কর্পোরেট কোম্পানির উপর ট্যাক্স কমিয়েছিল দেশটি। বিশ্বায়ন পৃথিবীতে বাণিজ্যের পরিবর্তন নিয়ে আসে। অর্থনৈতিক উদারবাদের যুগে
রাষ্ট্রীয় অর্থনীতি সংকীর্ণ করে বা কোনো আন্তর্জাতিক ব্লক ঘেঁষা রাখলে তা যে কোনো মুহূর্তে সমস্যায় ফেলতে পারে। নির্দিষ্ট রাষ্ট্রের সাথে বাণিজ্য ও আবদ্ধ অর্থনীতিতে রাষ্ট্রের ঋণখেলাপি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়, বরং চলমান আন্তর্জাতিক বাণিজ্যে মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে সব দেশের সাথে বাণিজ্য করে উপকৃত হতে পারে রাষ্ট্র। 1991 সালের ভারতের এই অর্থনৈতিক সংকট শিক্ষণীয় হতে পারে সংকটের মধ্য দিয়ে যাওয়া বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।